বাজেট ঘোষণার আর মাত্র 11 দিন বাকি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমান সরকারের শেষ বাজেট হিসেবে নিঃসন্দেহে এই বাজেট অনেক বেশি রাজনৈতিক, অনেক বেশি প্রতিশ্রুতি নির্ভর। প্রিয় দর্শক, চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন টুয়ার্ডস গ্রোথে কথা হবে বাজেটের নানা বিষয় নিয়ে। সঙ্গে আছি আমি ফারুক মেহেদি। আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। জনাব আকবর আলী খান, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা বাজেট নিয়ে আলোচনা করব, তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে বানানো একটি প্রতিবেদন আছে, সেটা দেখে আসি। ডক্টর আকবর আলী খান একাধারে অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, সমাজ গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সদা সোচ্চার এক কণ্ঠ। রাজনীতি, অর্থনীতি কিংবা সামাজিক সংকটে নাগরিকদের পক্ষে নির্মোহ অবস্থান তার। আকবর আলী খানের জন্ম 1944 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। ইতিহাসের ওপর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হন প্রথম শ্রেণীতে প্রথম। পরে আরেক দফা মাস্টার ডিগ্রি অর্জন করেন অর্থনীতি বিষয়ে কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রিও। স্বাধীনতার পর হাতে গোনা যে কজন পাকিস্তান সিভিল সার্ভিসের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, আকবর আলী তাদের অন্যতম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে সেখানে যোগ দেন 1967 সালে। পাকিস্তানের 2 অংশে প্রশিক্ষণের পর 1969 সালে যোগ দেন হবিগঞ্জে মহকুমা প্রশাসক পদে। 1971 সালে দেশ স্বাধীনের ব্রত নিয়ে পাড়ি জমান ভারতে। অনুপস্থিতির কারণে পাকিস্তানের সামরিক আদালত তাকে 14 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেন মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে। স্বাধীনতার পর সরকারি গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ সময় কাজ করেন ডক্টর আকবর আলী। সচিব হিসেবে কাজ করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ এবং সেচ ও পানি সম্পদ মন্ত্রণালয়ে। 2001 সালে উন্নীত হন অসামরিক কর্ম বিভাগের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিবে। 2006 সালে জাতির ক্রান্তিকালে দায়িত্ব নেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ পরিকল্পনা, বাণিজ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শঙ্কা দেখা দেওয়ায় পদত্যাগ করেন তিনি। অর্থনীতির বাইরে সমাজ, রাজনীতি, সংস্কৃতি নিয়ে বেশ কিছু বই লিখে জনপ্রিয়তা অর্জন করেছেন নানা মহলে। অর্থনীতির উপর তার লেখা পরার্থপরতার অর্থনীতি এবং আজব ও জবর আজব অর্থনীতি দাগ কেটেছে সাধারণ পাঠকের মনেও। গবেষণা ও প্রকাশনার জন্য পেয়েছেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের জাস্টিস মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক, বাংলা একাডেমির সম্মানিত ফেলোশিপ এবং মার্কেন্টাইল ব্যাংক স্বর্ণপদক। ডক্টর আকবর আলী, আমরা দেখলাম যে আপনি জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বে ছিলেন, অর্থ মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন, অর্থ উপদেষ্টাও ছিলেন। আপনার সময় আপনি যখন অর্থ সচিব ছিলেন, আপনি বাংলাদেশের বলা যায় যে এমন আমলা ছিলেন যিনি সর্বোচ্চ 9টি বাজেট কিন্তু তৈরি করেছিলেন। তো আপনার বাজেটের যে এই দীর্ঘ অভিজ্ঞতা, সেই সময় থেকে আপনার কি মনে হয় এই যে কোনো সরকারের শেষ বাজেটটি আসলে কি রাজনৈতিক? শুধু রাজনৈতিক না, এই বাজেটটি ধারাবাহিকতার বাজেট হবে। অর্থাৎ গত 4 বছর যে বাজেট অর্থমন্ত্রী দিয়ে এসেছেন তারই ধারাবাহিকতায় এটি রচিত হওয়ার সম্ভাবনা বেশি। এবং এখানে আয়ের দিক থেকে সরকারের চমক থাকার সম্ভাবনা কম। আয়ের দিক থেকে চমক মানে রাজস্ব আদায়ের জন্য নতুন ব্যবস্থা মোটেও জনপ্রিয় হবে না। এবং সেজন্য আমরা ধরে নিতে পারি যে মোটামুটিভাবে এখন যেসব বিদ্যমান কর আসে সেগুলিরই কিছু পুনর্বিন্যাস করা হবে। নতুন কোনো করের উদ্যোগ নেওয়ার সম্ভাবনা খুব কম, তাতে জনপ্রিয়তা কমে যাবে। তবে ব্যয়ের ব্যাপারে যেটা হবে সেটা হলো যে একটা বড় ধরনের বাজেট তৈরি করা হবে এবং এতে বিভিন্ন জনগোষ্ঠীকে আশ্বস্ত করার চেষ্টা করা হবে যে তাদের সবার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু মূল সমস্যাটা হবে বাস্তবায়নের। অনেক টাকা দেখানো থাকলেও টাকা কত খরচ করা যাবে এবং সঠিকভাবে খরচ করা যাবে কিনা সেই সমস্যাটা দেখা দিবে। কারণ বাজেট পাশ হওয়ার পরেই সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এবং এর ফলে নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এই প্রকল্প বাস্তবায়নে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন না। সিদ্ধান্তের গতি অনেক স্লত হয়ে আসবে এবং তারপরে যখন নির্বাচন শুরু হবে তখন কয়েক মাস প্রায় স্থবিরতা বিরাজ করবে। এই যে নির্বাচনমুখী তো বলা যায় এই বাজেটটা, সেই রকম একটা পরিবেশে কি যারা বাজেট করেন তারা কি রাজনৈতিক চাপের মুখে থাকেন কিনা? আপনার অভিজ্ঞতা থেকে চাপের আপনি কি দেখেছেন? মুখে থাকেন এবং
এ ধরনের ক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা হলো যে পুরা বছরের জন্য বাজেট তৈরি না করে যদি একটা আগামী ধরেন নির্বাচন সময় পর্যন্ত একটা বাজেট তৈরি করা হয়, অথবা তার 2 মাস পরে তারপর নতুন সরকার এসে বাজেট তৈরি করা, এটা একটা ব্যবস্থা হতে পারে। আর একটা হতে পারে যে বাজেটে আপনার সব কিছু একদম শক্তভাবে না করে কিছু শিথিলতা থাকলে পরে পরবর্তী সরকারের জন্য এসে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হতে পারে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হলো রাজনীতি, রাজনীতি এবং রাজনীতি। রাজনীতি আমরা রাজনীতি নিয়ে আরো মানে বিস্তারিত আলোচনা করব। বাজেটের নিশ্চয়ই এটার প্রভাব আছে। আপনি জানেন যে, নিশ্চয়ই শুনেছেন যে এই বছরে একটি কিন্তু বড় বাজেট প্রাক্কলন করা হয়েছে, প্রায় 2.25 লাখ কোটি টাকার একটা বাজেট। তো আপনি দেখেন এর মধ্যে কিন্তু রাজনৈতিক সহিংসতা, সংঘাত এবং অস্থিরতা আছে, যেটা আসলে তো অর্থনীতিকে প্রভাবিত করবে। তো সেদিক বিবেচনায় আপনি কি এটা আমাদের বলতে পারেন যে এই বাজেটটা আসলে বাস্তবায়নের সক্ষমতা সরকার আছে কিনা? দেখেন, বাজেটের সক্ষমতা বিবেচনা করতে হলে আমাদের মনে রাখতে হবে যে ব্যয় করতে হলে আয় করতে হবে, ব্যয় বাড়াতে হলে আয় বাড়াতে হবে। আমার যেটা সন্দেহ হচ্ছে সেটা হলো যে সরকার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তারই ভিত্তিতে আগামী বছরের বাজেটটা তৈরি করবেন। কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে সরে এসেছি। ষষ্ঠ পঞ্চবার্ষিকীর পরিকল্পনা অনুসারে যে হিসাব ছিল তাতে আপনার প্রবৃদ্ধির হার হওয়ার কথা এই বছর 7.2%, অথচ সরকার নিজেই স্বীকার করছেন যে এটা 6.03, মানে 6% মতো প্রবৃদ্ধি হতে পারে। এটা একটা আপনার আনুমানিক হিসাব। অন্যান্যরা যারা আছেন, বিদেশি সংস্থা এবং অন্যান্য, তারা বলছেন যে 6% হবে না, তার কম হবে। ধরে নিলাম সরকারের হিসাবে ঠিক, সেটা হলেও কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি সেটা আমরা অর্জন করতে পারছি না। সেটা অর্জন না করলে পরে আপনি এই বছর যে আয়টা হবে, রাজস্বের আয়, সেটা কিন্তু মোট জাতীয় উৎপাদ বা জিডিপির একটা অংশ হিসাবে আসবে। সুতরাং ওই অংশ যদি ঠিকও থাকে, যেহেতু আপনার জিডিপির পরিমাণ কমে গেছে, সেহেতু আপনার রাজস্ব আদায় কম হবে। তাছাড়া এই বছর রাজনৈতিক যে সমস্যা চলছে, সঙ্গে সঙ্গে এই বছরের বাজেট যখন ঘোষিত হয় তখন অর্থমন্ত্রী যে সমস্ত রাজস্ব প্রস্তাব নিয়ে এসেছিলেন সেগুলো কিন্তু অনেকগুলি প্রত্যাহার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তার ফলে যে রাজস্বের ক্ষতি সেটা পুষিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা হয়নি। তো এর ফলে যেটা হবে যে এই বছরের বাজেটের রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা খুবই কম। এরই মধ্যে কিন্তু আমরা ঘাটতিও দেখেছি। আপনি যেটা বলছিলেন যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী কিন্তু অর্থনীতি কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী অনুসারে চলছে না। এবং এখানে আরো যেটা সমস্যা হয়ে দাঁড়াবে সেটা হলো যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে যে আমাদের যে রাজস্ব আদায় হবে আগামী বছর, সেটা এই অর্থ বছরে যা আদায় হবে তার চেয়ে আগামী অর্থ বছরে জাতীয় উৎপাদের হিস্যা হিসাবে 6% বেশি অর্জিত হবে, অর্থাৎ অতিরিক্ত কর আদায় হবে। এখন অতিরিক্ত কর আদায় করতে হলে পরে সরকারের দুটি ব্যবস্থার একটি অবলম্বন করতে হবে। একটি ব্যবস্থা হলো যে নতুন কর আরোপ করা, যেটা সরকার করতে চাইবেন না। আর আরেকটি হলো যে বিদ্যমান করের ভিত্তিতে লোকের কাছ থেকে বেশি টাকা আদায় করার ব্যবস্থা করা। তার মানে কর প্রশাসনকে অনেক বেশি কঠোর হতে হবে। এখন এবছরই দেখা যাচ্ছে যে এটা কঠোর হতে পারছে না, তো আগামী বছর তার সম্ভাবনা কম। তার ফলে যেটা হবে সেটা হলো যে এই বাজেটে সরকারের রাজস্ব ঘাটতি হবে, এবং রাজস্ব ঘাটতি হলে পরে সরকার ঋণের মাধ্যমে ইতিমধ্যে দেখেছি যে অলরেডি কিন্তু 5-6 হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি পড়ে গেছে। তারপরেও কিন্তু এই যে 21% প্রবৃদ্ধি দরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পরবর্তী অর্থ বছরের জন্য, সেটা কতটুকু যৌক্তিক আসলে আপনি বলছিলেন আর কি বিষয়গুলো? সেটা যৌক্তিক না। প্রথম কারণ হলো যে আমার ধারণা যে জাতীয় উৎপাদের 6% অতিরিক্ত রাজস্ব সংগ্রহ আগামী অর্থ বছরে রাজনৈতিকভাবে সম্ভব না, এবং এই ধরনের কর প্রস্তাবও আমরা প্রত্যাশা করতেছি না। 2 নম্বর সমস্যা যেটা, সেটা হলো যে রাজনৈতিক অস্থিরতার ফলে যে প্রভাব পড়বে তার ফলেও রাজস্ব আদায় শ্লথ হয়ে যাবে। আর 3 নম্বর সমস্যা যেটা, যে ইতিমধ্যে আমরা যে রাজস্ব
আয়ের লক্ষ্যমাত্রার উপরে 21% আপনি হিসাব করছেন, সেটা তো অর্জিত হবে না, তার থেকে কম অর্জিত হবে। সুতরাং এটা তো 21% না, এটা দেখা যাবে যে আরো অনেক বেশি শতাংশ প্রয়োজন হচ্ছে। তো এর ফলে আমার ভয় যে এই উচ্চাভিলাষী বাজেট যদি আমরা পাই, তাহলে তার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা সন্দেহ আছে। এখন রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হলে কি ফল হবে? সরকার খরচ করবে, কিন্তু সেটা ধার করে খরচ করবে। সেটা হয় ব্যাংকের কাছ থেকে নিবে, না হয় সঞ্চয়পত্র বিক্রি করে নেবে, তো অথবা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নেবে। এখন এই গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রের বিক্রির হারও উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং সরকার সেখানে যথেষ্ট প্রণোদনা দিচ্ছেন না। এখন ধার যদি করা হয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকগুলোর কাছ থেকে, তার তিনটি আপনার দুর্ভাগ্যজনক ফলাফল ঘটবে। একটি হলো মূল্যস্ফীতির হার বেড়ে যাবে, দ্বিতীয় হলো সুদের হার বেড়ে যাবে, এবং 3 নম্বর হলো যে সরকার যদি ঋণ নিয়ে নেয় তাহলে তো বেসরকারি খাতে ঋণ পাবে না, সুতরাং বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাবে। সুতরাং দেখা যাবে যে আমাদের বিনিয়োগ কমে যাচ্ছে, সুদের হার বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। সুতরাং সামগ্রিকভাবে এটা অর্থনীতির জন্য শুভ হবে বলে মনে হয়। সরকার কি তাহলে বাজেটের এই যে কমন যে বিষয়গুলো আছে সেগুলো কি বিবেচনায় নিচ্ছেন না? আপনি দেখেন যে এই যে সরকার একদিকে বলছে 21% প্রবৃদ্ধি রাজস্ব আদায় হবে, এটা তো একটা ভাবনার বিষয়, কিন্তু আমাদের যে সার্কামস্টেন্সেস কিন্তু সেরকম কিছু আভাস দিচ্ছে না, ইতিবাচক কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না। এর মধ্যে এটা কি আপনি কিভাবে দেখবেন যে ব্যবসায়ীরা কিন্তু বাজেটে, আপনি তো জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, ব্যবসায়ীরা কিন্তু অনেক সুবিধা চায়, শুল্ক কর সুবিধা চায়, তারা কর অবকাশ চায়, একই সঙ্গে তারা বিদ্যুৎ চায়, অবকাঠামো চায়, গ্যাস চায়। এই যে বৈপরীত্য চাহিদার মধ্যে, সেটা অর্থনীতির জন্য কতটুকু সহায়ক? না, দেখুন, গ্যাস চায়, বিদ্যুৎ চায়, ব্যবসায়ীরা চায়, আমরা চাই, সবাই চাই। কারণ অবকাঠামোতে সরকার তার একচাটিয়া ব্যবসা প্রতিষ্ঠা করে রেখেছে। আপনি একচাটিয়া ব্যবসা করবেন আর আপনি বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন না, গ্যাস দিতে পারবেন না, আপনি যানজট হ্রাস করতে পারবেন না, আপনি পানি যথেষ্ট পরিমাণে দিতে পারবেন না। এগুলো হলে তো আপনার অর্থনীতি চাকা সচল রাখা সম্ভব না। এটা সরকারকে অবশ্যই করতে হবে। তবে ব্যবসায়ীরা রাজস্ব সুবিধা চায়, সবাই নিজের স্বার্থ বিবেচনা করে রাজস্ব সুবিধা চায়। সেখানে সরকারের যেটা করতে হবে, তাদের নিরপেক্ষভাবে দেখতে হবে যে কোনটা অর্থনীতির জন্য লাভজনক আর কোনটা ব্যক্তির জন্য লাভজনক। যেটা ব্যক্তির জন্য লাভজনক সেখানে সরকারের কোনো রাজি হওয়া মোটেও ঠিক হবে না। আর যেখানে রাজস্ব ছাড় দিলে পরে আরও উৎপাদন বাড়বে এবং আরও কর বাড়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে অবশ্যই সরকারের সহানুভূতির সাথে বিবেচনা করা উচিত। কিন্তু ব্যবসায়ীরা চাইবে না কেন? সবাই চাইবে। চাইলেই সব কিছু তো দেওয়া যাবে না, এমনভাবে দিতে হবে যাতে সবার কল্যাণ হয়। শুধু কিছু লোক সরকারের ব্যবস্থা থেকে লাভবান হবে, সেটা তো গণতান্ত্রিক রাষ্ট্রের বাজেট হতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বাজেটের যে আমরা আলোচনাগুলো দেখলাম, সেখানে দেখলাম যে সবাই চাচ্ছে এবং এনবিআর যেটা বলছে এইবার কিছুই করবে না, তার মানে ভোটের একটা প্রভাব কিন্তু বাজেটে লক্ষ্য করা যাচ্ছে আর কি। অবশ্যই আমার ধারণা যে বাজেটে নতুন কর আদায়ের জন্য উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নিতে সরকার সাধারণত সাহস পায় না। এটা এই সরকারের কথা না, পৃথিবীর সব দেশের সরকারই সাহস পাবে না। এই বাজেটে সরকার যেটা আশা করবে সেটা হলো যে মূল্য সংযোজন কর এর যে আইন, সেটা পরিবর্তন করার ফলে রাজস্ব বাড়বে। এখন মূল্য সংযোজন করের পরিবর্তন করলে এটা কোন দিকে পরিবর্তন হতে পারে সেটা আমরা অনুমান করতে পারি। জি, ডক্টর আকবর আলী, আমরা এই আলোচনায় আবারও আসবো। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন টুয়ার্ডস গ্রোথ, সঙ্গে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। জনাব আকবর আলী, আমরা বিরতির আগে রাজস্ব আয় এবং সরকারের ধার দেনা নিয়ে আলাপ করছিলাম। তো
যদি এরকম হয় যে সরকার রাজস্ব আদায় করতে পারলো না কাঙ্ক্ষিত মাত্রায়, ডেফিনেটলি তাকে ধার দেনা যেতে হবে ব্যাংকগুলোতে। তা এমনিতেই কিন্তু আসলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কিন্তু কমে গেছে এবং বিনিয়োগ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এইটা লং রানে কি ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের ইকোনমিতে? আগে আমি বিরতির আগে মূল্য সংযোজন কর সম্বন্ধে কিছু বলছিলাম, তারপরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। মূল্য সংযোজন করের আওতা সম্প্রসারণ করা হবে, যেটা নতুন আইনের ভিত্তিতে, এবং অব্যাহতি হ্রাস করা হবে। তবে মূল্য সংযোজন কর পৃথিবীর যেসব সভ্য দেশে আছে সেসব দেশে আপনার প্রত্যেক ব্যবসায়ী তাদের যে কাঁচামাল কিনেন এবং অন্যান্য সেবা সংগ্রহ করেন সেগুলোর বিস্তারিত তথ্য তাদের কাছে থাকে। মূল্য সংযোজন করের বিশেষত্ব হলো যে যার উপরে কর দেওয়া হয়েছে তার উপরে দ্বিতীয়বার কর নেওয়া হয় না। কিন্তু আমাদের এখানে ব্যবসায়ীদের কাছে যেহেতু এত কাগজপত্র রাখা সম্ভব হয় না এবং অনেকেই অনানুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনা করেন, তার ফলে যদি আমরা 15% হারে কর আদায় করি এবং সব ধরনের অব্যাহতি এবং ছোট করদাতাদের জন্য কোনো ছাড় না দিই, তাহলে পরে অনেক ব্যবসায়ের উপরে চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। কাজেই মূল্য সংযোজন করের যে আইন পাশ হয়েছে সেটার প্রভাব কি সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এখন আপনি যে প্রশ্ন করছিলেন যে বর্তমান বছরে বিনিয়োগ কমে এসেছে, এটা ঠিক। আপনি যদি সামগ্রিকভাবেও দেখেন যে জাতীয় উৎপাদের অংশ হিসাবে বিনিয়োগ, সেটাও গত কয়েক বছর ধরে স্থির হয়ে আছে। কিন্তু বর্তমান অর্থ বছরে আরও কয়েকটি লক্ষণ দেখা যাচ্ছে যেটা আশাব্যঞ্জক নয়। একটি লক্ষণ যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে মূলধনী যন্ত্রপাতির যে আমদানি এবং কাঁচামালের আমদানি এটা কমে গেছে। তার মানে হলো যে বিনিয়োগ কমে যাচ্ছে। আমরা যদি ব্যাংকগুলো থেকে হিসাব সংগ্রহ করি সেখানেও দেখা যাবে যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাচ্ছে এবং যে ঋণ যাচ্ছে ব্যাংক থেকে সেটাও সঠিকভাবে আপনার ব্যয় করা হচ্ছে কিনা এই সম্বন্ধে আপনার প্রশ্নের অবকাশ রয়েছে। সুতরাং এটা রাজনৈতিক পরিস্থিতি যেহেতু অশান্ত এবং সবাই একটা শঙ্কার মধ্যে আছে কি হয় কি হয়, এর ফলে বিনিয়োগ পরিস্থিতি অত্যন্ত স্থবির হয়ে দাঁড়িয়েছে এবং এর সাথে অবকাঠামোর যে ঘাটতি এটা কিন্তু অত্যন্ত তীব্র। অতি সম্প্রতি লোডশেডিংয়ের মাত্রা কিছু কমেছে, কিন্তু লোডশেডিংয়ের এই মাত্রা কমার পরেও আমরা কিন্তু নতুন কোনো বিদ্যুৎ সংযোগ দিতে পারছি না শিল্পের জন্য। সুতরাং এটা চাহিদাকে দমিয়ে রেখে কোনো রকমের পরিস্থিতি সামাল দেওয়ার সমস্যা। কিন্তু তার চেয়েও বড় সমস্যা হলো গ্যাসের তীব্র সংকট বিরাজ করছে। আমরা দেশে যেসব শিল্প কারখানা করেছি সার কারখানার মতো এগুলি গ্যাসের অভাবে চালাতে পারছি না এবং গ্যাস না দিতে পারলে পরে অনেকগুলি শিল্প প্রতিষ্ঠানের পক্ষে এগিয়ে আসা সম্ভব হচ্ছে না। মানে বিনিয়োগের স্থবিরতা, রাজনৈতিক পরিস্থিতি, সরকারের মুদ্রানীতি এবং সবশেষে অবকাঠামোর তীব্র ঘাটতি, এগুলো মিলে বেসরকারি খাতে বিনিয়োগের স্থবিরতা বিরাজ করছে। আর রাজনৈতিক অস্থিরতার জন্য সরকারি যে বিনিয়োগ আমরা এডিপির মাধ্যমে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে করে থাকি সেখানেও স্থবিরতা হওয়ার সম্ভাবনা। আর বিনিয়োগ না হলে পরে আমরা প্রবৃদ্ধি বাড়াতে পারবো না, অর্থাৎ এই বছরও আমরা পারবো না আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে। আমাদের সন্দেহ যে ইতিমধ্যে তো আমাদের মাত্র 6.03% অর্জিত হয়েছে, যেটা সেটা হিসাব করা হচ্ছে, সেটা একটা টেন্টেটিভ হিসাব, এর কাছাকাছি হবে। কেউ বলছে 6.03 না, আর কেউ বলছে যে তারও কম হতে পারে। তার মানে বড় ধরনের একটা ধাক্কা কিন্তু জিডিপি প্রবৃদ্ধিতে আছে। আমরা যা আসলে 6% প্রবৃদ্ধি খুব খারাপ না, কিন্তু আমরা যে লক্ষ্যমাত্রা অর্জনের দিকে যাচ্ছিলাম সে অনুযায়ী কম এবং আমাদের যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার যে আশা আর আমাদের যে বাস্তবতা, এই দুটার মধ্যে কিন্তু ব্যবধান ক্রমাগতভাবে বেড়ে চলেছে। তাহলে কি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে রিভাইজ করা উচিত না? যেটা অবশ্যই আমার মনে হয় যে নতুন নির্বাচিত সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সংশোধন করতে হবে। আচ্ছা, আমরা জানি যে আপনি তো বারবারই ঘুরে ফিরে আসছে যে রাজনৈতিক অস্থিরতা, সংঘাত, এমন একটা পর্যায়ে কিন্তু বাজেটটা আসছে। তো বাজেটে আমরা জানি যে বলা হয় যে বিরোধী দল সংসদে যাবে, বাজেট আলোচনায় কথা বলবে, পার্টিসিপেটরি বাজেট, যেটা আপনি বেশ অনেকবার লিখেছেন বিভিন্ন জায়গায় যে অংশীদারিত্বমূলক বাজেট। তো বিরোধী দল কিন্তু আগেও যারা ছিলেন তারাও সংসদে যান না, এখনো আমরা দেখি নাই।
তো বাজেটটা আসলে পূর্ণ হওয়ার জন্য তো বিরোধী দলের বক্তব্য থাকা উচিত। আমি মনে করি যে সকল অবস্থায় বিরোধী দলের সংসদে অংশগ্রহণ করা উচিত। জনসাধারণ তাদেরকে পার্লামেন্টে যাওয়ার জন্য নির্বাচন করেছে, না যাওয়ার জন্য নির্বাচন করে নাই, এবং তাদের নৈতিক দায়িত্ব হলো পার্লামেন্টে যাওয়া, তাদের রাজনৈতিক দায়িত্বও এটা। তার কারণ হলো যে রাজনীতিবিদরা কি চায়, তাদের বক্তব্য প্রচার করার জন্য বিভিন্ন রকম ফোরাম চায়, তারা সেই জন্য পাবলিক মিটিং করে, তারা বিভিন্ন অনুষ্ঠানে যায়, বিভিন্ন টিভিতে আসে, তাদের বক্তব্য প্রচার করে। এখন পার্লামেন্ট হলো একটা অত্যন্ত কার্যকর ফোরাম যার মাধ্যমে তারা তাদের বক্তব্য প্রচার করতে পারে। এই ফোরাম তারা কেন ছেড়ে দিয়ে রেখেছে এটা কিন্তু আমি বুঝতে পারছি না। আচ্ছা, এমনিতে মানে সংলাপ নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, কিন্তু সংলাপ কিন্তু হচ্ছে না আর কি, যেটা দেখা যাচ্ছে। দেখেন সংলাপের কি হবে, এটা আপনি দুটি জিনিস যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। একটা হলো যদি সফল সংলাপ হয় তাহলে দেখবেন যে রাজনৈতিক দলগুলি একে অপরকে গালিগালাজ কমিয়ে দিয়েছে, এবং আরেকটি বিষয় দেখবেন যে তারা অনড় অবস্থানে থাকবে না, তারা বলবে যে এগুলো নিয়ে এটা হতেই হবে এ কথা বলবে না, তারা বলবে যে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছবো। এই লক্ষণগুলি যতক্ষণ পর্যন্ত না দেখতেছি আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা খুব আশান্বিত হতে পারছি না। আচ্ছা, যদি এরকম ভাবে সংলাপ না হয়, যদি রাজনীতি আরো উত্তপ্ত হয়, আপনি জানেন যে অলরেডি আগামীকাল কিন্তু হরতাল দেওয়া হয়ে গেছে, তার মানে রাজনীতি উত্তপ্ত হচ্ছে, যদি এইভাবেই চলে তাহলে অর্থনীতি কি গতি হারাবে না লং রানে? ইতিমধ্যে বর্তমান বছরে তো গতি হারিয়েছে। আমরা তো এই বছরের প্রবৃদ্ধি কমে গেছে, আমরা তো লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি না, এতে কর্মসংস্থান কম হবে, দেশে বেকারত্বের সমস্যা বাড়তে থাকবে, এবং সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো যে আজকে মানুষের জানমাল নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে বড় শিকার হয় গরিব মানুষরা, কারণ তারা দিন আনে দিন খায়, তাদের কাজ থাকে না, এবং মানুষের যে সমস্ত মানবিক অধিকার সেগুলি হরণ করা হয়, দুর্বৃত্তরা সমাজের প্রভু হয়ে দাঁড়ায়। কাজে আমরা কোনো অবস্থাতে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি চাই না। এটা সাধারণ মানুষের সবাই সোচ্চার হতে হবে, এটা কোনো গ্রহণযোগ্য পরিস্থিতি হতে পারে না। তাহলে আসলে স্যার মানে কি সমাধানটা আমরা মানে আশা করতে পারি সামনে? না, সমাধানটার জন্য আমাদের রাজনীতিবিদদের দিকেই তাকিয়ে থাকতে হবে, কারণ এই সমস্যা আমি কিংবা আপনি সৃষ্টি করেননি, এই সমস্যা তারাই সৃষ্টি করেছেন, এবং তারা যদি এই সমস্যার সমাধান না করেন তাহলে বাইরের কোনো রাষ্ট্র কিংবা দেশে যারা আমাদের মতো লোক রাজনীতির বাইরে আছি তাদের পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব না। আমরা দেখি যে বিদেশিরা কিন্তু নানা সময় পরামর্শ দেওয়ার চেষ্টা করে, তাদের বক্তব্যই থাকবে, কিন্তু দেখা যাবে যে এই বক্তব্যের কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি জানেন যে সাম্প্রতিক যে পোশাক খাতে যে দুর্ঘটনাগুলো ঘটে গেল সেটা কিন্তু বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবোধক পর্যায়ে নিয়ে গিয়েছে। তো এই পোশাক খাতের ভবিষ্যৎটা আসলে আপনি কিভাবে দেখছেন সামনের দিনগুলোতে? পোশাক খাতের আমাদের এটার প্রভাব অবশ্যই পড়বে, কারণ বাইরে অনেক ক্রেতাদের সংগঠন আছে, এবং ক্রেতাদের সংগঠন এসব বিষয় নিয়ে অনেক হইচই করে। যেসব দেশে শ্রমিকদের অধিকার নাই, যেসব দেশে এ ধরনের দুর্ঘটনা ঘটে, তারা ডাক দেয় যে আমরা ওইসব দেশের পণ্য কিনবো না, বয়কট করব। সুতরাং যদি এ ধরনের পণ্য বয়কট করার ডাক আসে তাহলে দেখা যাবে যে আমাদের থেকে যারা বস্ত্র ক্রয় করে নিয়ে যান তারা কমিয়ে দিবেন। তো তার ফলে সামগ্রিকভাবে আমরা পোশাক শিল্পে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই এগিয়ে যাওয়ার পথ অনেকটা রুদ্ধ হয়ে যাবে, এবং আমাদের জন্য সামনের দিকে এগোনো অত্যন্ত কষ্টকর হবে, এবং সেটা করার জন্য যেটা দরকার সেটা হলো আমাদেরকে শ্রম অধিকারের ব্যাপারে আমাদেরকে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আন্তর্জাতিক মান অর্জন করা দূরের কথা, আমরা আমাদের দেশের মানও এখন পর্যন্ত অর্জন করতে পারিনি। আমাদের শ্রম আইনের মধ্যে শ্রমিকদের যে অধিকার আছে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। এখন এটা কোনো বক্তব্য হতে পারে না যে শ্রম আইন মানলে পরে টাকা খরচ হয়। এখন আপনি টাকা লাভ করার জন্য তো আমার খাওয়ার মধ্যে আপনি বিষ দিতে পারেন না। আপনি যদি দেশে ব্যবসা করতে হয় আপনার শ্রম আইন মেনে ব্যবসা করতে হবে। এবং দুর্ভাগ্যবশত যতগুলি দুর্ঘটনা ঘটেছে এখানে দেখবেন যে অন্য কিছু দূরে থাক, এই যে শ্রম আইন সেটা পর্যন্ত মানা হয়নি। কিন্তু আইন তো থাকে, বাস্তবায়ন হয় না, আইনের বাস্তবায়ন হয় না, সেটাই আমি বলছি, আইনের বাস্তবায়ন হয় না। এবং
এখানে আরেকটা জিনিস যেটা আমাদের করতে হবে সেটা হলো শ্রমিকদের অধিকার আমাদের স্বীকার করতে হবে, কারণ শ্রমিক ইউনিয়ন সংগঠিত হলে পরে এইসব আইন বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি হবে। যেহেতু শ্রমিকদের কোনো ইউনিয়ন নাই সেহেতু কোনো চাপ সৃষ্টি হচ্ছে না, এবং সেজন্য আমরা শ্রমিকদেরকে অধিকার বঞ্চিত রেখে এই পরিস্থিতি সৃষ্টি করছি। আমরা সবাই চিন্তা করি যে বাইরে আমাদের ভাবমূর্তি কী হবে, আমরা জিনিস বিক্রি করতে পারবো না। আমরা নিজেরা এই প্রশ্ন করি না যে আমাদের দেশের মানুষগুলিকে এই রকম অবস্থায় রাখা হচ্ছে যেটা সম্পূর্ণরূপে বেআইনি। আমাদের কি কোনো বিবেক নাই? আমি তো মনে করি আমাদের আগে প্রশ্ন করা উচিত বাইরে কি হলো সেটা না, আমরা কি আমাদেরকে প্রশ্ন করতে পারি না যে আমরা কি এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি না যেখানে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের যে অধিকার আইনে আছেন, আইনের বাইরে কোনো অধিকারের প্রয়োগ আমি চাই না। আইনে যে অধিকারগুলি আছে সেগুলিও যদি প্রয়োগ না করতে পারি তো সেই লজ্জা আমরা কি দিয়ে ঢাকবো? তাহলে পোশাক খাতের যারা উদ্যোক্তা তাদেরও আসলে কি নতুন করে ভাবনার বিষয় আছে কিনা? সরকার অবশ্যই পোশাক খাতের মালিকদের কথা মনে রাখতে হবে, ব্যবসা করে তারা পরোপকারের জন্য ব্যবসা করবেন সেটা আমরা আশা করি না। তারা নিজেদের লাভ করার জন্য ব্যবসা করবেন সেটাই আমরা আশা করি, এবং তাদের লাভের মাধ্যমে সমাজ উপকৃত হবে। কিন্তু লাভ করতে হবে আইন মেনে। বেআইনিভাবে লাভ করা এটা কোনোদিনও যুক্তিসঙ্গত হতে পারে না, এবং এই ধরনের ব্যবসায়ী আমরা চাই না। ডক্টর আকবর আলী, বাজেট নিয়ে আসলে অনেক আলোচনা করার বিষয় আছে, অনেক বিষয় আমরা নিয়ে কথা বলতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সরকারের শেষ বাজেট নিয়ে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে, তারপরও একটি সুষম কল্যাণমূলক বাজেট সকলের প্রত্যাশা। প্রিয় দর্শক, শেষ করব টুয়ার্ডস গ্রোথ। দেখা হবে আগামী পর্বে একই সময়ে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।